এইডস এর পরীক্ষা নিরীক্ষা এখানে প্রত্যক্ষ পরোক্ষ অনেকগুলো পরীক্ষা আছে। এইডস পজিটিভ না নেগেটিভ এটা জানার জন্য 1 নম্বর পরীক্ষা এইচআইভির অ্যান্টিবডি শনাক্তকরণ। এই পরীক্ষাটা করলেই জানা যায় যে রোগীর এইডস পজিটিভ না নেগেটিভ, রোগী এইডস আক্রান্ত কিনা এটা জানা যায়। এবার চিকিৎসার মধ্যে আসি। পারিবারিক ও সামাজিক সমর্থন করা। রোগীকে এক ঘরে করা যাবে না। রোগী স্বাভাবিক জীবনযাপন করবে, কাজকর্ম সবকিছু করতে পারবে। বিধিনিষেধের মধ্যে আছে যেমন শারীরিক মেলামেশা করা যাবে না, তবে কন্ডম ব্যবহার করে শারীরিক মেলামেশা করতে পারে, যেটা অনেক রিস্ক। তার শারীরিক মেলামেশা করতে পারবে না, কাউকে রক্ত দিতে পারবে না, বোঝা গেছে? এবং অপারেশন বা কোনো চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই জানাতে হবে যে আমি এইডস আক্রান্ত রোগী, এটা বলে নিতে হবে, বলতে হবে। এই পুষ্টিকর খাদ্য গ্রহণ। রোগী শিশু হলে পিতামাতার এইডস পরীক্ষা করানো, স্বামীর এইডস হলে স্ত্রী ও সন্তানদের পরীক্ষা করানো, স্ত্রীর এইডস হলে স্বামী ও সন্তানদের এইডস পরীক্ষা করানো। রোগী প্রাপ্তবয়স্ক হলে যৌন মিলনে অবশ্যই কন্ডম ব্যবহার করা। রোগী গর্ভবতী হলে একজন প্রসূতি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া। বাচ্চাটাকে কিভাবে সেভ করা যায়? আসলে সেভ করা যায় না, বাচ্চার এইডস হয়। তারপরে আসি লক্ষণ ভিত্তিক অন্যান্য ব্যবস্থাপনা, যেমন জ্বর থাকলে জ্বরের চিকিৎসা করা। এবার আসি অ্যান্টিভাইরাল ড্রাগস। এই ওষুধগুলো এইচআইভি ভাইরাস বা এইডস এর জীবাণুটাকে দমন করে রাখতে পারে, কিন্তু একেবারে ধ্বংস করতে পারে না। একেবারে ধ্বংস করতে পারে না, পুরোপুরি এটাকে ধ্বংস করতে পারে না, নষ্ট করতে পারে না, দমন করে রাখতে পারে। এর মধ্যে আছে জিডোভুদিন, ল্যামিভুদিন, নেভিরাপিন, ডিলাভিদিন বা স্যাকুইনাভির, রিটোনাভির, এই ওষুধগুলো আছে। এই ওষুধগুলো মূলত এই রোগীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এতে ভাইরাসটা নিয়ন্ত্রণে থাকে। অন্যান্য লক্ষণ ভিত্তিক ওষুধ, যেমন নিউমোনিয়ার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করি, অর্থাৎ রোগীর যে অসুখটা দেখা দেবে সেই অসুখের চিকিৎসা করতে হবে। তো যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ফলে রোগীর ওষুধ প্রয়োজন হবে বেশি। আবার একটা সময় দেখা যাবে ওষুধেও কাজ করবে না, ফলে ওই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। বুঝতে পারছেন যে তার এইডস আছে, বাইরে থেকে বোঝাই যাবে না যে তার এটা এইডস, মানে এইডস এর নির্দিষ্ট কোনো লক্ষণ নাই। রোগীর হয়তো গলার মধ্যে ঘা হলো, এই ঘা আর ভালো হবে না, এই ঘা থেকেই মারা যাবে। রোগীর হয়তো আপনার নিউমোনিয়া হলো, নিউমোনিয়া ভালো হচ্ছে না, এই নিউমোনিয়া থেকে মারা গেল। বুঝতে পারছেন? জ্বর আসছে, জ্বর ভালো হচ্ছে না, এই জ্বর থেকে মারা যাবে। এইটাই হলো এইডস রোগ। এইডস এর নির্দিষ্ট কোনো লক্ষণ নাই। এইডস এর একটাই লক্ষণ, সেটা হলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে 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 কি হবে? কমে যাবে, একদম কমে যাবে, ডাউন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা হলো এইডস এর লক্ষণ। এবার আসি স্কিন ডিজিজ। স্যার একবার পরিপূর্ণ ভালো হবে না? না, এটা পরিপূর্ণ ভালো হবে না, মানে মারা যাবে। এইডস হলে আর ভালোই হবে না, এটা মারা যায়। এইডস এর ইয়াং বয়সে, শুনেন, আপনাদের মতো বয়সে যদি কেউ এইডস আক্রান্ত হয় তাহলে 20-25 বছর বাঁচবে, বুঝা গেছে? আর যদি কেউ বুড়া বয়সে আক্রান্ত হয় তাহলে 2-3 বছরের মধ্যে মারা যেতে পারে, 2-5 বছরের মধ্যে। আর যদি শিশুদের মধ্যে হয় ওই সেম 2-3 বছর 5 বছরের মধ্যে মারা যাবে। এখন ইয়াং মানুষ যদি এইডস আক্রান্ত হয় তাহলে বেশি দিন বাঁচে কেন? রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। ইয়াং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না? ভালো। আপনার লাস্ট কবে অসুখ হয়েছে? ডাক্তারের কাছে গেছেন কবে লাস্ট? 6 মাস আগে। 6 মাস আগে। তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ। আপনার এমনিতে ডাক্তারের কাছে এরকম এইগুলো না, একদম ডাক্তারের কাছে গেছেন, এরকম চিকিৎসা নিছেন, মনে পড়ে? আমার মনেই পড়তেছে না, অনেক আগে নিছেন। ওই যে উনি ডাক্তারের কাছেই যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা ইয়াং বয়সে, ইয়াং যারা, এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে। শিশুকালে বাচ্চাদের ঘন ঘন অসুখ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে। আর বয়স্ক মানুষ, বাসায় বয়স্ক মানুষ আছে? বৃদ্ধ মানুষ নাই? আপনার বাসায় আছে? ওষুধপত্র লাগে না? মাঝে মধ্যে ওষুধপত্র লাগে। বৃদ্ধ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এখন এই বৃদ্ধ বয়সে যদি কারো এইডস হয় তাহলে বেশি দিন টিকবে না, ঠিক আছে, মারা যাবে। আবার এইডস রোগে আপনার আক্রান্ত হলে এটা যে শুধু আপনার চরিত্র খারাপ থাকলেই যে এইডস রোগে আক্রান্ত হবে বিষয়টা তাও না। মানে মায়ের এইডস থাকলে বাচ্চার হবে, হাজবেন্ডের এইডস থাকলে ওয়াইফের হবে, ওয়াইফের এইডস থাকলে হাজবেন্ডের হবে।
বোঝা গেছে? এই জন্য এইসব রোগগুলোর ক্ষেত্রে ব্লেম দেওয়া যাবে না যে তুমি চরিত্রহীন মনে হয়, এই জন্য তোমার এই এইরকম সরাসরি বলা যাবে না। এটা যা চরিত্রবান যে তারও হতে পারে, চরিত্রহীন যে তারও হতে পারে। ঠিক আছে? রোগের ক্ষেত্রে এরকম কোনো ভেদাভেদ নাই, রোগ যে কোনো মানুষের হতে পারে, ভালো মানুষের হতে পারে, খারাপ মানুষের হতে পারে। যে সে খারাপ মানুষ বলে যে অসুখ বিসুখ হয়েছে, বিষয়টা এরকম না। রোগের ক্ষেত্রে ভালো মন্দ না, সবার হতে পারে, সবার। আইবিএস পেটের অসুখ, আপনার পেটের অধ্যায়ে যান, ওইখানে দেওয়া আছে আইবিএস পেটের অসুখ। এর পরের অধ্যায় স্কিন ডিজিজ বা চর্মরোগ। কি রোগ? চর্মরোগ। স্কিনের রোগগুলোকে বলা হয় স্কিন ডিজিজ বা চর্মরোগ। ঠিক আছে? চর্মরোগ এখানে অনেকগুলো দেওয়া নাই, মাত্র 3টা চর্মরোগ দেওয়া আছে, স্ক্যাবিস, রিংওয়ার্ম, একজিমা। এই 3টা রোগই মূলত অ্যাভেলেবেল, মানে প্রায়ই দেখা যায়, প্রায় রোগীর মধ্যে এই 3টা রোগের যে কোনো একটা থাকেই। এর মধ্যে স্ক্যাবিস এবং রিংওয়ার্ম এই দুটো হলো সোয়াসে রোগ। সোয়াসে রোগ বোঝেন? মানে যেটা মেলামেশার মাধ্যমে ছড়ায়। আপনার এই যে পাশাপাশি বসছেন, কুলাকুলি করছেন, বা তার বিছানায় বসছেন, তার বেডে বসছেন, ঘুমাইছেন, এতে হয়ে যেতে পারে। এটাকে বলা হয় সোয়াসে। সোয়াসে, সোয়াসে মানে এই না যে তাকে জাস্ট আপনি টাচ করলেন হয়ে গেল, এরকম না। মানে তার সাথে ওঠা বসা, মেলা মেশা, চলা ফেরা, এগুলোর কারণে যে রোগটা ছড়ায়, এই রোগটাকে বলা হয় সোয়াসে রোগ। সোয়াসে রোগ। তো এরকম আমরা কাদের সাথে করি? বন্ধুদের সাথে করি না? আমরা বন্ধুদের সাথে করি, একসাথে বসি, একসাথে ঘুমাই একসাথে, বা তার সাথে আপনার হ্যান্ডশেক, কুলাকুলি, যা দরকার এগুলো করা হয়। আবার পরিবারের মানুষের সাথে এরকম করি না আমরা, ফ্যামিলি পারসন। এইটা হলো আপনার সোয়াসে রোগ। যদি এভাবে ছড়ায় রোগটা, তখন এটাকে সোয়াসে রোগ বলি। স্ক্যাবিস, স্ক্যাবিস শব্দের অর্থ খোসপাসরা, এটাকে খোসপাসরা বলে। খোসপাসরা এটা বাচ্চাদের বেশি হয়, আর অপরিচ্ছন্ন মানুষের বেশি হয়। কাদের? অপরিচ্ছন্ন মানুষের এই রোগটা বেশি হয়। এমনি স্কিন ডিজিজ, স্কিন ডিজিজ আপনার অপরিচ্ছন্ন মানুষের চর্মরোগ হয়। কাদের? অপরিষ্কার অপরিচ্ছন্ন মানুষের চর্মরোগ হয়। অপুষ্টিজনিত কারণে চর্মরোগ হয়। কিসের কারণে? অপুষ্টিজনিত কারণে চর্মরোগ হয়। আর কাজের কারণে চর্মরোগ হয়। কিসের কারণে? কাজ, কর্মের কারণে। এই যেমন আপনার যারা আপনার ক্লিনিং এর যারা কাজ করে, তারা যতই পরিষ্কার থাকুক, চর্মরোগ হওয়ার সম্ভাবনা বেশি। যারা আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, যতই পরিচ্ছন্ন থাকুক, তাদের চর্মরোগ হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এবার স্ক্যাবিস এটা একটি সংক্রামক রোগ। এর জীবাণুর নাম ইসমাইট, পরজীবী বা প্যারাসাইট। ইসমাইট নামক এক ধরনের প্যারাসাইট দ্বারা স্ক্যাবিস রোগটা হয়। এটা একটি সংক্রামক রোগ এবং সোয়াসে রোগ। আচ্ছা, এর লক্ষণ উপসর্গগুলো আমরা দেখি। কি কি লক্ষণ উপসর্গ দেখা যায়? 1 নম্বর লক্ষণ হলো ইচিং, চুলকানি থাকে। কি লক্ষণ থাকে? চুলকানি, প্রচন্ড চুলকায়। রাতে বিশেষত বিছানায় গেলে এই চুলকানির মাত্রা বাড়ে। প্রাথমিকভাবে আঙ্গুলে কিংবা পশ্চাৎ দেশে কিংবা যৌন অঙ্গে এবং পরবর্তীতে পুরো দেহে এই চুলকানি ছড়িয়ে পড়ে। বৈশিষ্ট্য সূচক ফুসকুড়ি। ফুসকুড়ি হলো ঘামাচি বা ঘামাচির থেকে একটু বড় ফোসকা। প্রথমে আঙ্গুলের ফাঁকে এই ফোসকাগুলো হয়, কবজির নিচের দিকে, কনুই, বগলের নিচে, পুরুষের যৌন অঙ্গে, কোমর বরাবর এবং পশ্চাৎ দেশে, এবং এরপর সমস্ত শরীরে এই ঘামাচির মতো ফোসকাগুলো ছড়িয়ে পড়ে। এই ফোসকাগুলোর মধ্যে প্রথম অবস্থায় পানি থাকে এবং কয়েকদিন পরে এই পানিটা পুজে রূপান্তর হয়, সাদা পুজে রূপান্তর হয়। এবং এই ঘামাচিগুলোতেই মূলত প্রচন্ড চুলকায়, প্রচুর চুলকায়। শিশুদের ক্ষেত্রে মুখমণ্ডলে হতে পারে, বড়দের চেহারার মধ্যে কখনোই এই ঘামাচিগুলো হয় না, এই রোগটা হয় না, কিন্তু অন্য সব জায়গায় হতে পারে, পা থেকে মাথা, বিশেষ করে হাতের তালু বা হাতের আঙ্গুলের মধ্যে এটা বেশি দেখা দেয়। আর বাচ্চাদের চেহারার মধ্যেও এই রোগটা হতে পারে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকতে পারে, অর্থাৎ ওই ঘামাচির মধ্যে যে পুজ হয়ে যাবে, এই পুজটা কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। যে প্রথমে এটা আপনার প্যারাসাইট বা পরজীবী ছিল, কিন্তু পরজীবীর পাশাপাশি এখানে ব্যাকটেরিয়া উপস্থিত হয়ে যাবে। এবার আসি এর
চিকিৎসাটা এখানে দেওয়া আছে, যেমন স্বাস্থ্য শিক্ষা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য শিক্ষা দিতে হবে, পরিচ্ছন্ন সংক্রান্ত যেমন উন্নত বাসস্থান পরিকল্পনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনে চলা, আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে শিশুদের থেকে দূরে রাখতে হবে, আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করতে হবে, অন্যান্য স্কুল হেলথ প্রোগ্রামের মাধ্যমে শিশুদের এই রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করতে হবে। অর্থাৎ এই রোগীর বিধিনিষেধ হলো এই রোগীর ব্যবহৃত সব কিছু আলাদা করে দিতে হবে, যেমন তার বেডের কাপড় মানে বেড কভার, বালিশের কভার, তার পোশাক আশাক এগুলো প্রতিদিন গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। বুঝা গেছে? তার সাথে কেউ ঘুমোতে পারবে না, তার সাথে মানে খুব ক্লোজ মেলামেশা করতে পারবে না, অনেকটা আইসোলেটেড থাকবে, আইসোলেশন কয়েক সপ্তাহ। ওষুধের মধ্যে এখানে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব। কি ব্যবহার করব? অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা ফ্লুক্লোক্সাসিলিনটাই বেশি ব্যবহার করি। অ্যান্টিফাঙ্গাল ইউজ করি আমরা। কি ব্যবহার করি? অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রে ফ্লুকোনাজল এটা ব্যবহার করি। তারপরে আমরা অ্যান্টিপ্রোটোজোয়াল ব্যবহার করি। অ্যান্টিপ্রোটোজোয়াল মানে পরজীবী বিরোধী ওষুধ, এর মধ্যে আছে মেট্রোনিডাজল। প্রচন্ড চুলকানি থাকবে, এর জন্য ব্যবহার করব কি আমরা? অ্যান্টিহিস্টামিন আমরা ইউজ করব, যেমন অনেক পাওয়ারফুল ফেক্সোফেনাডিন এটা আমরা ইউজ করতে পারি, বা ইভাস্টিন অন্য যে কোনোটা ইউজ করতে পারি। এগুলো জাস্ট এক্সাম্পল, উদাহরণ, ঠিক আছে? এর বাইরেও আপনারা যে কোনো ওষুধ ইউজ করতে পারেন। এই ওষুধগুলো কি করবে? খাবে। এগুলো হলো সিস্টেমিক মানে খাওয়ার জন্য। আর লোকাল হিসেবে কি দেব আমরা? অ্যান্টিবায়োটিক প্লাস স্টেরয়েড, যেমন আপনার নিওমাইসিন প্লাস ডেক্সামেথাসন। বুঝতে পারছেন? এটা জেল বা ক্রিম হিসেবে ব্যবহার করবে দিনে 2-3 বার। বুঝা গেছে? আর কি দেবো আমরা? অ্যান্টিফাঙ্গাল দেব। অ্যান্টিফাঙ্গালের মধ্যে কি আছে? যেমন মাইকোনাজল দেওয়া যেতে পারে, এটাও ক্রিম হিসেবে ইউজ করা যেতে পারে, অথবা আপনার পারমেথ্রিন ইউজ করা যেতে পারে, পারমেথ্রিন লোশন। এই 2 পদের ওষুধ ব্যবহার করবে। একটা ব্যবহার করার 10 মিনিট পর আরেকটা, এভাবে দিনে 2-3 বার ইউজ করবে এই ওষুধ। আর এগুলো ব্যবহার করবে, বিধি নিষেধ ফলো করবে, তাহলে আস্তে আস্তে এটা সেরে যাবে। স্যার ওই উপরে যে চারটা, এই চারটা দিয়ে এই একসাথে কম্বিনেশন ইউজ করা যাবে? হ্যাঁ, একসাথে খাবে। বুঝতে পারছেন? আর এখন যে ওই যে সাদা যে ফোসকাগুলো আছে, ভিতরে পুজ আছে, এর উপরে মলম দিলে কাজ হবে না। এই পুজগুলোকে ড্রেসিং করে নষ্ট করে ফেলতে হবে, ভায়োডিন দিয়ে ভালো করে ড্রেসিং করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, নিয়ে তারপরে এই মলমগুলো ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? এটা অ্যান্টিপ্রোটোজোয়াল, পরজীবী বিরোধী ওষুধ, এবং একই সাথে এটা অ্যান্টিবায়োটিক। আপনার শরীরে যদি পরজীবী থাকে, প্রোটোজোয়া থাকে, তাহলে এটা ইউজ করতে হবে। ঠিক আছে? এটা ব্যবহার করতে পারবেন। এটা আপনার পুজ তো তৈরি করে ব্যাকটেরিয়া। স্যার উপরে যে মেট্রোনিডাজল, এটা কি আমরা অ্যালবেন্ডাজল যে ইউজ করি প্রায় সময়? আরে না, অ্যালবেন্ডাজল হলো ক্রিমির ওষুধ, আর এই মেট্রোনিডাজল হলো অ্যান্টিবায়োটিক। ঠিক আছে। অ্যালবেন্ডাজল অনেক সময় আমরা পরজীবীর মধ্যে ব্যবহার করি, যে ওইটা শুধু ক্রিমির জন্যই তৈরি করছে বিজ্ঞানীরা, ওইটা অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না। ঠিক আছে। ওইটা শুধু ক্রিমির জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করছে, এটা অন্য কোনো ক্ষেত্রে দেওয়া যাবে না। এরপরে চলে আসি আপনার রিংওয়ার্ম শব্দের অর্থ দাউদ। রিংওয়ার্ম বা দাঁত বলি আমরা, পেজ নম্বর 462। রিংওয়ার্ম এটা আরেকটি সংক্রামক রোগ। কি রোগ? আরেকটি সংক্রামক রোগ, এবং এটাও ছোঁয়াচে রোগ। এই রোগের জীবাণুর নাম ডারমাটোফাইট। জীবাণুর নাম কি? ডারমাটোফাইট। এটা আরেক ধরনের জীবাণু, ডারমাটোফাইট।
এই ডার্মাটোফাইট এটা ছত্রাক, ডার্মাটোফাইট কি ছত্রাক। এই রিংওয়ার্ম বা দাঁত এটা ছত্রাক সংক্রমিত ত্বকের একটি সংক্রামক রোগ এবং এটা ছোঁয়াচে রোগ। এই রোগের লক্ষণগুলো আমরা একটু দেখি, কি কি লক্ষণ প্রকাশ পায়। যেমন চক্রাকার ক্ষত, যেখানে সীমানাগুলো কিছুটা উঁচু এবং মাঝখানে ভালো হয়ে যাওয়া ত্বক, লালচে ফুসকুড়ি বা ঘামাচি দেখা যায় এবং স্কেলিং বা মামারি বিদ্যমান। মামারি উঠানো হলে সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে, আক্রান্ত স্থানে চুলকানি থাকে, এই যে এইরকম গোল হয়, ঠিক আছে। এই 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 বাউন্ডারিতে আপনার এরকম ঘামাচির মতো দেখা যায়, ঘামাচির মতো, আর মাঝখানে মনে হবে যে কিছুই হয় না, ভালো হয়ে যাওয়া ত্বক। এবং এখান থেকে খোসা ওঠে, এই বাইরে এই আউটসাইড থেকে খোসাগুলো তুলে ফেললে রক্ত রক্ত আসতে পারে, রক্তক্ষরণ হতে পারে। এবং এখানে প্রচন্ড চুলকায়, ঠিক আছে, প্রচন্ড চুলকায় এখানে। তারপরে বলছে আক্রান্ত স্থানে চুলকানি থাকে, মাথার ত্বকে বা দাড়িতে ছোট ছোট উঁচু স্থান কিংবা ওই স্থানের চুল পড়ে যায়। এটা মাথায় হতে পারে, দাড়ির মধ্যে হতে পারে। যদি মাথায় হয় ওইটা গোল হয়ে চুলগুলো উঠে যাবে, দাড়ির মধ্যে হলে গোল হয়ে চুলগুলো উঠে যাবে। আর যদি নখে হয় নখ ভেঙে যাবে, নখে আর গোল হয়ে হবে না, যদি নখটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তারপরে বলছে নখ ভঙ্গুর পুরো হয়ে যাবে। এই লক্ষণগুলোই প্রকাশ পায়। এই দাঁত চেনে না এরকম কেউ নাই, এটা খুবই স্পষ্ট। এখন এটা শরীরে একাধিক জায়গায় হতে পারে, বিশেষ করে গোপন জায়গাগুলোতে এটা হয়। যৌন অঙ্গ, বগলের নিচে, ঘাড়ের মধ্যে, পেটের মধ্যে, এই সমস্ত জায়গায় দাঁত বেশি হয়। মেইনলি যে জায়গাগুলো বেশি ঘামে সেখানেই দাঁত হয়, বুঝতে পারছেন? যে জায়গাগুলো বেশি ঘামে, বগলে বেশি ঘামে, যৌন অঙ্গে বেশি ঘামে, এবং আপনার মাথা বা ঘাড়ের ভিতরে বা পেটের নিচেও ঘামে, ঘামের জায়গাতে আর বলতে পারবো না দাঁত কি। আপনি মোবাইল আছে, সার্চ দেন, রিং1 লিখে সার্চ দেন মোবাইল ইন্টারনেটে, ঠিক আছে, রিং1 লিখে সার্চ দেন। তারপরে বলি চিকিৎসা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত কাপড় চোপড় পরিষ্কার করা, অন্যের কাপড় পরিধান না করা, আক্রান্ত স্থান শুষ্ক রাখা। এবার ওষুধপত্রে আসে, এই বিধিনিষেধ গুলো মানবে, মানে স্ক্যাবিস হলেও যে বিধিনিষেধ, এই ক্ষেত্রেও সেম বিধিনিষেধ। দাঁত হওয়ার প্রধান কারণই হলো আপনার ঘাম এবং ঘামাক্ত পোশাক পরা, অর্থাৎ আপনার শরীর যদি অতিরিক্ত ঘামে তাহলে দাঁত হবে। তাহলে ঘামের পরে কি করতে হবে? পানি দিয়ে মুছে ফেলতে হবে, অথবা শরীর গোসল করে ফেলতে হবে। যদি অতিরিক্ত ঘামে গোসল করে ফেলবেন, অথবা মনে করেন আপনার চেহারা ঘামে বা হাত ঘামে, তাহলে ওইটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলে দাঁত হবে না। আরেকটা বিষয় হলো যে ঘামে ভেজা কোনো পোশাক পরা যাবে না। যে পোশাকটা ঘামে ভিজে গেছে, এই পোশাকটা অন্তত পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। সব থেকে ভালো হয় ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করা। আপনার ঘামে ভেজা একটা পোশাক আপনি বাসায় এনে এটা রশির মধ্যে ফেলে দিলেন, এটা বাতাসে শুকিয়ে গেল, আবার পরের দিন ওইটাই পরা শুরু করলেন, এতে কিন্তু আপনার দাঁত হওয়ার একটা ঝুঁকি থাকবে, রিস্ক থাকবে। এই আচ্ছা, ওষুধের মধ্যে অ্যান্টিফাঙ্গাল ওষুধ, টপিক্যাল বা চর্মে প্রয়োগের জন্য যেমন হুইটফিল্ড মলম, ইকোনোজল টাইনাইটেড ইত্যাদি, সিস্টেমিক গ্লাইসোফ্লাভিন এবং ফ্লুকোনোজল ইত্যাদি ব্যবহার করি। অনির্দিষ্ট চুলকানি প্রশমের জন্য অ্যান্টিহিস্টামিন। দাঁতের রোগীর ক্ষেত্রে এই অ্যান্টিফাঙ্গাল ওষুধ আর অ্যান্টিহিস্টামিন, এই দুইটা। আর ব্যবহারের জন্য এইটা অথবা এইটা, যে কোনো একটা ব্যবহার করলেই হয়, ঠিক আছে। দাঁতের রোগী আপনি এটাও ইউজ করতে পারেন অথবা এটাও ইউজ করতে পারেন। তো অ্যান্টিফাঙ্গালটাই বেশি কাজ করে তাদের ক্ষেত্রে, নিচেরটা। তাহলে খাওয়ার জন্য দুইটা ওষুধ দেবেন, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিফাঙ্গাল ফ্লুকোনোজল এটা দিনে 50 মিলিগ্রাম করে দিলে 15 দিন দেবেন। আর যদি অনেক বেশি থাকে 1 মাস পর্যন্ত দেওয়া যায়। আর এটা 150 মিলিগ্রাম হলে সপ্তাহে 2টা, আর যদি 200 মিলিগ্রামের হয় তাহলে সপ্তাহে 1 মাস খেতে হয়। আর অ্যান্টিহিস্টামিনের ডোজ তো আপনারা জানেন। আর পাশাপাশি এই নিচে অ্যান্টিফাঙ্গাল মলমটা ব্যবহার করতে দেবেন। অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করার নিয়মটা হলো যে দিনে 2-3 বার ইউজ করবেন। কোথায়? এই দাঁতের উপরে। এখন মনে করেন এটা এই মলমটা 4-5 দিন বা 1 সপ্তাহ ব্যবহার করার পরে এটা সেরে যাবে, এরকম ভালো হয়ে যাবে। আর ভালো হয়ে যাওয়ার পরেও এখানে কিন্তু মলমটা আন্দাজের উপরে ব্যবহার করতে হবে আরো 1 সপ্তাহ। সেরে যাওয়ার পরেও কতদিন? আরো 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করবেন, নেই আন্দাজের উপরে ব্যবহার করবেন। নতুবা যদি এটা ব্যবহার করা বন্ধ করে দেয়, রোগী দেখছে যে আমার তো সেরে গেছে 1 সপ্তাহের মধ্যে, রোগী আর মলম ব্যবহার করে না,
আবার 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে ওইখানেই আবার দাঁত দেখা দেবে। বোঝা গেছে? এই জন্য এটা রোগীকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে যে আপনার সেরে গেলেও এখানে আবার এটা কলমটা ব্যবহার করবেন আরো 1-2 সপ্তাহ। এই মুহূর্তে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, প্রয়োজন হয় না, দাঁতের রোগীর অ্যান্টিবায়োটিক লাগে না, অনেকের এই মলম দিলেই ভালো হয়ে যায়। ঠিক আছে? তারপরে যদি দেখেন যে পুরো দেহে দাঁত অসংখ্য, তাহলে এই সব ওষুধগুলো একসাথে use সব দিতে পারবেন, আপনার যেটা মন চায় সেটা, যে কোনো অ্যান্টিবায়োটিক। এটা আমি উদাহরণ হিসেবে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেওয়া আছে যে কিভাবে এই যে রিংওয়ার্ম প্রতিরোধ করা যায়। যে রিংওয়ার্ম প্রতিরোধের উপায়গুলো দেওয়া আছে: স্বাস্থ্য শিক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও জীবনযাপন প্রণালী সংক্রান্ত, পরিবেশের অতিরিক্ত তাপ ও আর্দ্রতা এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত ঘাম প্রতিরোধ ও ঘাম শুকানোর ব্যবস্থা করতে হবে, ঢিলে ঢালা কাপড় পরিধান করতে হবে, অতিরিক্ত আঁটো জুতা পরিধান না করা, অন্যের কাপড় পরিধান না করা, তোয়ালে কাপড় চোপড় নিয়মিত পরিষ্কার রাখা ও এক কাপড় বেশি দিন পরিধান না করে থাকা, এবং আক্রান্ত ব্যক্তি সংক্রান্ত দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা। আপনার শরীরে যদি কোনো স্কিন ডিজিজ দেখা দেয়, দেরি না করে সাথে সাথে চিকিৎসা শুরু করা উচিত। আপনি যত দেরি করবেন এটা তত বাড়বে। বুঝতে পারছেন? এবং আরো মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়বে। এরপরে যে রোগটা নিয়ে আলোচনা করবে এটার নাম এক্সিমা। কি নাম? এক্সিমা। এক্সিমা। এটি সোয়াসে নয়। আগে 2টা রোগ ছিল সোয়াসে, কিন্তু এক্সিমা রোগটা সোয়াসে না। আবার এই এক্সিমা সংক্রামক রোগ না। কি রোগ না? সংক্রামক রোগ না। এটা স্কিনের এক ধরনের অসংক্রামক রোগ, যেটা বাইরের শরীরের বাইরের কারণ এবং শরীরের ভিতরের কারণে হয়ে থাকে। তো এই এক্সিমা সম্পর্কে এখন আলোচনা করবে। এক্সিমার কারণ 2টা, এই যে এক্সোজেনাস মানে বাহ্যিক কারণ, আর এন্ডোজেনাস মানে আভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কি কারণে এক্সিমা হতে পারে? বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, অ্যালার্জেন এবং সূর্যের আলোর কারণে এক্সিমা দেখা দিতে পারে। অর্থাৎ একজন কৃষক প্রতিদিন 12-14 ঘন্টা সূর্যের তাপে খালি গায়ে কাজ করে, তার এক্সিমা হতে পারে। এক্সিমা হতে পারে। অথবা কাদামাটির মধ্যে আপনার ডেইলি 8-10 ঘন্টা হাঁটা চলাফেরা করে, তার পায়ে এক্সিমা হতে পারে। এক্সিমা হতে পারে। এন্ডোজেনাস কারণ, আভ্যন্তরীণ কারণের মধ্যে আছে খাবার, ঔষধের অ্যালার্জি। কিসের অ্যালার্জি? খাবার এবং ঔষধের অ্যালার্জি। অর্থাৎ অ্যালার্জি জাতীয় খাবার যদি মাত্রা অতিরিক্ত কেউ খায়, তাহলে তার এক্সিমা হওয়ার ঝুঁকি আছে। অর্থাৎ যেখানে র্যাশ উঠবে ওইটা এইভাবে চুলকাবে, চুলকানোর সময় আস্তে আস্তে ওই জায়গাটা এক্সিমায় রূপান্তর হবে। এক্সিমায় রূপান্তর হবে। তারপরে বলছে বংশগত কারণে অনেকের এক্সিমা হয়। বাবা মা বা বংশের কারো যদি এক্সিমা রোগটা থাকে তাহলে হতে পারে। আর এক্সিমা কোথায় হতে পারে? এক্সিমাটা পায়ে হয় বেশি। কোথায়? পায়ে। এর বাইরেও ঘাড়ের মধ্যে এক্সিমা হয়, হাতের মধ্যে, পেটের মধ্যেও এক্সিমা হয়, কিন্তু সব থেকে বেশি হয় পায়ে। এক্সিমা মূলত 3 ধরনের: অ্যাকিউট বা স্বল্প মেয়াদী এক্সিমা, সাব অ্যাকিউট বা মধ্যম মেয়াদী এক্সিমা, আর ক্রনিক বা দীর্ঘমেয়াদী এক্সিমা। এক্সিমার লক্ষণগুলো কি কি? যেমন আক্রান্ত স্থান ইরিথেমেটাস ও ইডিমেটাস হওয়া। ইডিমেটাস শব্দের অর্থ ফুলে যাওয়া, পানি জমা। ইডিমেটাস শব্দের অর্থ পানি জমা। যে জায়গাটায় এক্সিমা হবে সেই জায়গাটা একটু ফোলা থাকবে, পানি থাকবে ভিতরে। আরেকটা হলো ইরিথেমেটাস, লালচে থাকবে। কেমন থাকবে? জায়গাটা লালচে এবং পানি জমে ফোলা থাকবে। প্যাপুল ও ভেসিকল দেখা যেতে পারে। কি দেখা যেতে পারে? প্যাপুল ও ভেসিকল। প্যাপুল শব্দের অর্থ ঘামাচি, আর ভেসিকল শব্দের অর্থ বড় ফোসকা। সেখানে ছোট বড় মিলে ফোসকা থাকবে, অনেকগুলো ছোট বড় ফোসকা থাকবে। অত্যন্ত চুলকানি থাকে এবং পানি ঝরে জায়গা থেকে, প্রচন্ড চুলকায়। চুলকানোর পরে ওইখান থেকে রস বের হয়, পানি বের হয়। তারপরে বলছে সেকেন্ডারি ইনফেকশনের কারণে পাশচুল বা পুজ থাকতে পারে। যদি সেখানে ইনফেকশন হয় তাহলে পুজ তৈরি হতে পারে, ঘা হয়ে যেতে পারে। সাব অ্যাকিউট মধ্যম মেয়াদী এক্সিমার ক্ষেত্রে অ্যাকিউট উইপিং এক্সিমার ইতিহাস, মানে উপরের লক্ষণগুলোর পাশাপাশি নতুন কিছু লক্ষণ প্রকাশ পাবে। যেমন তুলনামূলকভাবে কম চুলকাবে, চুলকানিটা একটু কম হবে, তুলনামূলকভাবে কম ক্ষরণ বা পানি বের হবে, ক্রাস্ট সৃষ্টি, খোসা তৈরি হবে। খোসা
মাছের যেমন আঁশ থাকে এরকম খোসা তৈরি হবে, খোসা উঠানোর পরে আবার নতুন করে খোসা তৈরি হবে, এভাবেই চলতে থাকবে। হাইপার পিগমেন্টেশন, আক্রান্ত জায়গাটা বিবর্ণ হতে থাকবে। কেমন হতে থাকবে? বিবর্ণ, কালার চেঞ্জ হতে থাকবে, সাধারণত কালচে হয়ে যায়, কালো কালচে রং ধারণ করে। ক্রনিক এক্সিমার ক্ষেত্রে কি দেখবো আমরা? অ্যাকিউট উইপিং এক্সিমা ও সাব অ্যাকিউট এক্সিমার ইতিহাস থাকবে, অর্থাৎ স্বল্প মেয়াদী ও মধ্যম মেয়াদী এক্সিমার লক্ষণের পাশাপাশি আক্রান্ত স্থান হাইপার পিগমেন্টেড কিংবা কালচে কিংবা লিসিনেফাইড হতে পারে, এবং ওই জায়গাটা আপনার কালো হয়ে যায়, সাধারণত কালো কালচে, যেটা দূর থেকেই বোঝা যায়, বাইরে থেকে বোঝা যায় যে এখানকার স্কিনটা কোনো চর্মরোগে আক্রান্ত ছিল। এবার আসি এর চিকিৎসাটা এখানে দেওয়া আছে, যেমন কারণগত প্রভাবক এড়িয়ে চলা, যেমন খাদ্য, যেমন ডিম, কিছু কিছু মাছ, দুধ, গম, কমলা লেবু ইত্যাদি, মানে যেটা খেলে রোগীর চুলকানি বাড়ে সেই খাবারগুলো অ্যাভয়েড করবে, বাদ দিতে হবে। বাহ্যিক প্রভাবক যেমন নিকেল, রাবার এবং কিছু উদ্ভিদ আছে যেগুলো ব্যবহার করার কারণে ওই রোগীর এক্সিমাটা বাড়ে, মানে চুলকানিটা বাড়ে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। রাসায়নিক পদার্থ যেমন ডিটারজেন্ট বা সলভেন্ট টাইপের বস্তু যেটা ব্যবহার করার কারণেও রোগীর চুলকানিটা বাড়ে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। যেমন সাপোজ হয়তো তার হাতে এক্সিমা, সে হয়তো ডিটারজেন্ট দিয়ে কাপড় ওয়াশ করতে গেলে তার এটা আরো বেড়ে যায়, তখন সে ডিটারজেন্ট দিয়ে কাপড় ওয়াশ করতে পারবে না, বন্ধ। কারো হয়তো ধুলাবালি ইউজ করলে তার এক্সিমা বাড়ে, ধুলাবালির মধ্যে যাবে না। সাবান ব্যবহার করার কারণে এক্সিমা বাড়ে, সাবান ব্যবহার করবে না। এটা একটা সুতি কাপড় পরিধান করা এবং নাইলন, সিল্ক এবং উলের কাপড় অ্যাভয়েড করা, কারণ এটা এক্সিমা বাড়ায়। আক্রান্ত স্থান বেশি শুষ্ক থাকা কিংবা বেশি আর্দ্র থাকা প্রতিরোধ করতে হবে। আক্রান্ত জায়গাটাকে বেশি ভিজিয়েও রাখা যাবে না, আবার বেশি শুকনো রাখা যাবে না। মানসিক দুশ্চিন্তা এড়িয়ে চলতে হবে, কারণ এক্সিমা একবার হয়ে গেলে এটা আর কখনোই ভালো হবে না, কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। রোগী যদি বিধিনিষেধ মানে ওষুধপত্র নিয়মিত খায়, তাহলে দেখা যাবে যে 5 বছর 10 বছরের মধ্যে আর ওই জায়গাতে কোনো ধরনের চুলকানির মতো অবস্থা তৈরি হবে না। আর যদি বিধিনিষেধ না মানে, তাহলে দেখা যাবে যে তার ঘন ঘনই এক্সিমা দেখা দেবে, অথবা বছরে অন্তত একবার তার এক্সিমা দেখা দেবে, যেটাকে বলা হয় সিজনাল এক্সিমা। সব সময় ভালো আছে, আপনার গ্রীষ্মকালে দেখা দিচ্ছে অথবা শীতকালে দেখা দিচ্ছে, এরকম হতে পারে। এবার আসি ঔষধ মূলত এখানে কর্টিকোস্টেরয়েড অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়। মূলত এই রোগীকে এই অয়েন্টমেন্ট আমরা দিই, এই যে অ্যান্টিবায়োটিক প্লাস স্টেরয়েড, নিওমাইসিন প্লাস ডেক্সামেথাসোন, এই অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড মলমটা আমরা ব্যবহার করতে বলি দিনে 2 থেকে 3 বার। কতদিন? 1 মাস, সর্বোচ্চ 1 মাস। 1 মাসের ব্যবহার করলে এই জায়গাটা একদম সেরে যায়। পাশাপাশি যদি আরো বেশি গুরুতর থাকে, এই অ্যান্টিফাঙ্গাল এই প্রিপারেশনটা ব্যবহার করা যেতে পারে, মিকোনোজল অথবা পারমেথ্রিন অথবা কিটোকোনাজল, এই ধরনের ওই ওষুধগুলো কিন্তু মলম বা লোশন হিসেবে ওই জায়গাতে ব্যবহার করতে পারে। এবার খাবার ওষুধ হিসেবে আমরা কি কি দেবো? এখানে যে ওষুধগুলো দেখছেন, এই সব ওষুধগুলোই মূলত এক্সিমা রোগীদের দেওয়া হয় 1 থেকে 2 সপ্তাহের জন্য। কত সপ্তাহ? 1 থেকে 2 সপ্তাহ এই ওষুধগুলো খাবে, এই 2টা ব্যবহার করবে, ওই জায়গাটা একদম সেরে যাবে। এরপর বিধিনিষেধ যদি ফলো করে তাহলে আর নতুন করে হবে না, আর যদি বিধিনিষেধ না মানে তাহলে আবার নতুন করে এটা দেখা দেবে। বুঝতে পারছেন? এখন জায়গাটা নরম রাখার জন্য রোগীকে বলে দিতে হবে যে আক্রান্ত স্থানের উপরে অলিভ অয়েল অথবা নারকেলের তেল অথবা গ্লিসারিন নিয়মিত ব্যবহার করার জন্য। অলিভ অয়েল, নারকেলের তেল অথবা গ্লিসারিন নিয়মিত ব্যবহার করলে ওই জায়গাটা কি থাকবে? নরম থাকবে। বুঝতে পারছেন? এই হলো এক্সিমার চিকিৎসা। আর যদি আরো এই ওষুধগুলো ব্যবহার করার পরেও যদি এটা না কমে, তাহলে ওইখানে স্টেরয়েড ইনজেকশন দিতে হবে অথবা স্টেরয়েড ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে আমরা ট্রায়ামসিনোলন যে ইনজেকশনটা আছে সেটা স্কিনের মধ্যে ওই জায়গার স্কিনের মধ্যে দিয়ে দিই, একটু একটু করে ইনজেকশন কইরা এরপরে দেয়া দিলে হ্যাঁ, ইনজেকশন তো মাংসে দিয়ে দেব নাকি? মাংসে না, স্কিনে ইনজেকশন দিতে হয়। স্কিনের ইনজেকশনকে বলা হয় ইন্ট্রাকিউটেনিয়াস, স্কিনের নিচের ইনজেকশনকে বলা হয় সাবকিউটেনিয়াস। এখানে আর যদি এটা না পারেন স্টেরয়েড মুখে খাওয়ার জন্য দিলেও কাজ করবে। আগামী ক্লাসে দেখে আসবেন মানসিক রোগগুলো, মেন্টাল ডিজিজ,
মেন্টাল ডিজিজ আপনাদের কি সাজেশন দিছিলাম? জি স্যার। আচ্ছা। আগামী সপ্তাহে রুটিন পেয়ে যাবেন পরীক্ষা এবং মেন্টাল ডিজিজ গুলো নিয়ে আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আমরা গ্রামের এলাকার মধ্যে হ্যাঁ। সৈফাতা আর লবণ লাগিয়ে দিতাম। ট্রান্সফারটাই দেখি স্যার করে দেওয়া যাবে ইনজেকশন একটা একটা স্যার, 6 মাসে একবার। মরাই দিব নাকি বুঝি না। মরাই ছোলায়া মানে যে স্কিনে যে চর্মটা হয়েছে এটাকে ভালো করে চুলকাই দিব আরে না দেখেন এই যে এরকম হবে এটা হলো এক্সিমার জায়গাটা এতটুকু জায়গা এক্সিমা এখানে একটু ইনজেকশন এখানে একটু দিলেন 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 এইভাবে উপর দিয়ে হয়ে যাবে ইনজেকশন দিয়ে সুই দিয়ে এটা ঢেলে দেবেন না তুমি সুই দেবেন চামড়ার নিচে সুই দেবেন স্যার এক বাচ্চার 14 মাস হয়ে গেছে দাঁত উঠে না। একটা ওঠে নাই স্যার সমস্যা নাই আমার বাকিটার 15 মাস 14 মাস জি স্যার আপনার অর্থোপেডিক্স এর ডক্টরের কাছে নিয়ে যাবেন ওনার সম্ভবত ক্যালসিয়ামের অভাব আছে একদম ভিটামিন ডি ঠিক এর অভাব হ্যাঁ। আছে আবার ওর ছোট যেটা ওইটার আবার অনেকটা উঠে গেছে সৈয়দা সানিয়া স্যার দাঁত কাটাই পপি আক্তার নীম আক্তার প্রেজেন্ট স্যার শহীদুল ইসলাম আওলাদ হুসাইন ফেরদৌসি মিথিলা রানী দেবনাথ প্রেজেন্ট স্যার আরিফ আল্লাহ ভাই আলমগীর হোসেন ইয়ে স্যার রাসেল আবু তাহের মিথিলা প্রেজেন্ট স্যার মরিয়ম প্রেজেন্ট প্লিজ নাইমা আক্তার মোস্তাক আহমেদ